সেগুলোকে বাতিল করা হলো। তারপরে ৪৪ ধারায় মৌলিক অধিকার বাস্তবায়নের ক্ষমতা যে কোনো আদালতকে দেওয়ার একটা বিধান যুক্ত করা হয়েছিল, সেটাকে বাতিল করা হয়েছে। তারপরে ১৪২ অনুচ্ছেদ সংশোধন করে সংবিধান সংশোধনীর ক্ষেত্রে কিছু কিছু ধারার ক্ষেত্রে গণভোটের বিধান ছিল, সেই গণভোটের বিধানটা বাতিল করা হয়েছিল পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। কাজেই সেটাকে বাতিল করা হয়েছে, যার ফলে সংবিধানের কিছু ধারা প্রস্তাবনা সহ এবং ১৪২ ধারা সহ সংশোধনের ক্ষেত্রে গণভোটের বিধান ফিরে এসছে আজকের রায়ের ফলে। এবং ৭-এর ক, ৭-এর খ, ৪৪ এবং ১৪২ ধারা এগুলোর যে রায়, এগুলো আজকের রায়ের ফলেই বাস্তবায়িত হয়ে গেল। এগুলোর জন্য আর কোনো রায় বা পরিবর্তন করতে পারবে না। আবার বলুন। মূল কাঠামো যে ভবিষ্যতে সংসদ সদস্যরা চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, সেটা সেটা ৭-এর খ, ৭-এর এবং আমি তো মনে করি যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনাটা যেরকম ঐতিহাসিক, ৭-এর ক এবং ৭-এর খ বাতিল করাটাও এরকম ঐতিহাসিক। এবং অন্যান্য যেগুলো উনি আজকের রায়ে, আমরা পঞ্চদশ সংশোধনীর আপনারা জানেন সম্পূর্ণটা বাতিল চেয়েছিলাম, তো অন্যান্য যেগুলো আর্টিকেল উনি আজকের রায় বাতিল করেনি সেগুলোর বিষয়ে উনি বলেছেন যে সেগুলোকে উনি বৈধতাও দিচ্ছেন না, সেগুলো উনি ভবিষ্যৎ সংসদের জন্য রেখে দিচ্ছেন। ভবিষ্যৎ সংসদ জাতির প্রয়োজন অনুযায়ী সেগুলো রিভিউ করে সেগুলো রাখতে পারেন, চাইলে বাতিলও করতে পারেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরার ক্ষেত্রে একটা প্রধান প্রতিবন্ধকতা আজকে দূর হলো। আরেকটা প্রতিবন্ধকতা হলো আপিল বিভাগের রায়। অবশ্যই সংবিধানে কোন ভবিষ্যৎ ইলেকশনের কথা বলছেন? এরপরে যে ইলেকশনটা হবে এটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হবে, যেটা প্রফেসর মোহাম্মদ ইউনূসের অধীন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হবে। এখানে আরো একটা বিষয় আপনাকে বলি, আপনাদেরকে পরিষ্কার করা উচিত, এবং এটা আমি আগেও একবার বলেছিলাম যে আজকের রায়ের মাধ্যমে তো সংবিধানের মধ্যে পঞ্চদশ তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে এলো একরকম, কিন্তু এটা আবার আপিল বিভাগের রায়েরও একটা বিষয়বস্তু, এবং আপিল বিভাগের রায় হয়ে গেলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুরোপুরি সংবিধানে ফিরে আসবে। কিন্তু এটা পরিষ্কার হওয়া উচিত যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এই দুটো রায়ের ফলে সংবিধানে যদি ফিরে আসে বা যখন ফিরে আসবে, আমরা তো অবশ্যই আশাবাদী এটা ফিরে আসবে। ফিরে আসার পথে আজকে আমরা অর্ধেক রাস্তা পার হলাম, আর অর্ধেকটা আপিল বিভাগে ত্রয়োদশ সংশোধনী রিভিউ মামলা। যখন ওই অর্ধেক পথে আমরা পার হব, তখন তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাংলাদেশের সংবিধানে আমরা আশা করি যে পুরোপুরি ফিরে আসবে। পুরোপুরি ফিরে আসার পরেও কিন্তু এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এটা কারণ হলো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই তত্ত্বাবধায়ক ব্যবস্থার অধীনে গঠিত নয় সাধারণত, এবং এটা একটা এস্টাবলিশ প্রিন্সিপল, যে কোনো একটা কিছু যেই আইনের অধীনে গঠিত হয় তার সমাপ্তিও সেই আইনের অধীনেই হয়, এবং তার কার্যকলাপও যেই আইনের অধীনে সে গঠিত হয় সেই আইনের অধীনে পরিচালিত। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটা পঞ্চদশ দিয়ে বাতিল হয়েছিল তার অধীনে গঠিত হয় নাই। এটা গঠিত হয়েছে প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার ফলে বাংলাদেশে যে গভীর সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হয়েছিল সেই সাংবিধানিক শূন্যতা পূরণের জন্য, এবং সেই পরিপ্রেক্ষিতে আমাদের আপিল বিভাগ আমাদের রাষ্ট্রপতি আপিল বিভাগের কাছ থেকে সংবিধানের ১০৬ অনুচ্ছেদে একটি মতামত চান, যেটা একটা সংবিধানের ধারা, এবং তখন আপিল বিভাগ মতামত দেন যে দেশে এই সাংবিধানিক শূন্যতা পূরণ কল্পে এবং দেশের সিকিউরিটি নিরাপত্তা, জনগণের নিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার জন্যে প্রেসিডেন্ট একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পারে। কাজেই এটা গঠিত হয়েছে ১০৬ অনুচ্ছেদের সুপ্রিম কোর্টের ওপিনিয়ন অনুযায়ী, এবং আরও কিছু সাংবিধানিক রীতিনীতি, যেমন ডক্ট্রিন অফ নেসেসিটি, যে রাষ্ট্রের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে
একটা পদক্ষেপ নেওয়া যেতে পারে যেটা সংবিধানে স্পেসিফিক্যালি বলা নাই, এবং আপিল বিভাগের 106-এর যে ওপিনিয়ন এখানেও বলা আছে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ব্যাপারে সংবিধানে স্পষ্ট করে কিছু বলা নেই, এবং এটাই স্বাভাবিক যেহেতু এই জিনিসটা বাতিল হয়ে গিয়েছিল তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা। কাজেই এই বর্তমান প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার, এটার গঠনের ভিত্তি পরিপ্রেক্ষিত সম্পূর্ণ ভিন্ন। কাজেই এই অন্তর্বর্তীকালীন সরকারের কার্যপরিধি এবং কখন ওদের কার্যপরিধির সমাপ্তি হবে, এগুলো ওনারা যেভাবে গঠিত হয়েছেন ডক্ট্রিন অফ নেসেসিটি এবং মানুষের জনগণের ইচ্ছা এবং চাহিদা সেটা অনুযায়ী এটা নির্ধারিত হবে। কাজেই এই জিনিস ফিরে আসলো, এটা এই বর্তমান সরকারকে কোনোভাবেই এফেক্ট করবে না, এবং ওনারা পরবর্তী নির্বাচন অনুষ্ঠান করে তারপরে ক্ষমতা হস্তান্তর করে ওনারা যাবেন। ধন্যবাদ আপনাদেরকে। এমন একটা বিশ্বাস প্রতিষ্ঠা করা হয়েছিল বিরোধী মত হয়, এই বিরোধী মত দমানোর জন্য এই সংবিধানে বাধা দেওয়া হয়েছিল, পাশ করেছিল। আপনি আজকে রিড করেছিলেন, চূড়ান্ত রায় হলো, এটিকে আপনি কিভাবে দেখেন? আমি খুব উৎফুল্ল, আনন্দিত এবং আমি যে অত্যন্ত সন্তুষ্ট এই রায়ে। আমি মনে করি যে এই রায়টা একটা ঐতিহাসিক রায়, এটা একটা সেমিনাল জাজমেন্ট। তো এবং এই রায়ের মাধ্যমে যে কর্তৃত্ববাদী সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, দুইভাবে কর্তৃত্ববাদী সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। একটা হলো ত্রয়োদশ সংশোধনী অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে যে দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমে যে কর্তৃত্ববাদী সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। আরেকভাবে প্রতিষ্ঠিত হয়েছিল আপনি যেটা বলেছেন 7 ক, যে সংবিধান সম্পর্কে কোনো রকম জনগণের আস্থা পরাহত করা এবং এই সংবিধান সম্পর্কে কোনো রকম সমালোচনা করা, এগুলো হলো কি সেডিশন, সেই রাষ্ট্রদ্রোহিতার অপরাধী যারা, এবং আমি নিজে রাষ্ট্রদ্রোহিতার অপরাধী এবং আরও বহু ব্যক্তিরা এবং আপনারাও, কারণ আপনারাও এই নিয়ে সোচ্চার হয়েছেন। তো আমরা যে ঝুলতে পারতাম সেটা তিনি বাতিল করেছেন সংবিধানের 7 ক, এবং শুধু তাই নয়, এটা আমি কোনোদিন দেখি নাই আদালত সুস্পষ্টভাবে আমাকে এবং এই ব্যাপারে যারা সোচ্চার ভূমিকা পালন করেছে তাদেরকে স্বীকৃতি দিয়েছে এবং ধন্যবাদ দিয়েছে এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে। আমরা নাগরিকের পক্ষে চরম প্রতিকূল অবস্থাতেও নাগরিকের পক্ষে আমরা লড়েছি, আমরা সত্যের পক্ষে, ন্যায়ের পথে, এবং আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে কার্য করার জন্য আমরা করেছি। তো আমি আনন্দিত আমার জন্য নয়, পুরো দেশবাসীর জন্য এবং আপনাদের সকলের জন্য, কারণ আপনারা ভূমিকা পালন করেছেন। এবং গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসলো এটা বলা যাবে না, গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসার একটা গুরুত্বপূর্ণ দ্বার উন্মোচিত হলো। এটা নির্ভর করবে ভবিষ্যতে আমরা কিভাবে আচরণ করি। গণতন্ত্র ফিরে আসা মানে কি? এটা পরিবর্তন, গণতান্ত্রিক উত্তরণ মানে পরিবর্তন। আমরা সকলে যদি আমাদের আচরণে পরিবর্তন আনি, আমাদের রাজনীতিবিদরা যদি তাদের আচরণে পরিবর্তন আনে, আমরা যদি আমাদের করণীয় করি, তাহলেই গণতন্ত্র ফিরে আসবে, আর তা না হলে ফিরে আসবে না। আর আপনাদেরকে যে জিনিসটা আমাকে সহায়তা করেছে এবং আপনারাও এই ব্যাপারে সহায়তা করেছেন, আমি যে বইটা লিখেছি এই বইটাতে কিন্তু পুরো ইতিহাস আছে, যে আর্গুমেন্টগুলো উনি ব্যবহার করেছেন এগুলো সবগুলোই আছে। আপনাদের রিপোর্টিংয়ে কাজে লাগবে এটা। তো অনেক ধন্যবাদ। জি, আমরা চলে যাই। আচ্ছা, আপনারা চলে যান। থ্যাংক ইউ, কংগ্রেচুলেশন। ঠিক আছে স্যার, আপনি জাজমেন্টটা পুরোটা বলেন, তারপরে পর্যবেক্ষণগুলো বলেন, তারপরে পুরোটা বাতিল যে ধারাগুলো আর একটু বর্ণনা দিয়ে। একটু আস্তে। পঞ্চদশ সংশোধনী সম্পূর্ণরূপে বাতিল ঘোষণা করা হয়নি। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে যে সমস্ত পরিবর্ধন পরিমার্জন করা হয়েছিল তার কিছু অংশ তিনি রেখে দিয়েছেন, কিছু অংশ বাতিল ঘোষণা করেছেন, আর কিছু জিনিস পরবর্তী সংসদের উপর ছেড়ে দিয়েছেন। তার মধ্যে যে সমস্ত জিনিস তিনি সংরক্ষণ করেছেন তার মধ্যে একটি হলো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল।
আরেকটি সংরক্ষণ করেছেন যেটি হলো পরিবেশগত বায়োডাইভার্সিটির প্রিন্সিপাল, আরেকটি সংরক্ষণ করেছেন যেটি হলো ক্ষুদ্র নৃগোষ্ঠীকে প্রোটেকশন দেওয়ার জন্য রাষ্ট্রের যে পলিসি। এছাড়া যেগুলোকে তিনি বাতিল ঘোষণা করেছেন তার মধ্যে প্রধানতম হলো নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছিলেন, তিনি এটিকে রেস্টোর করেছেন। দ্বিতীয়ত গণভোটের বিধানকে বাতিল করে দেওয়া হয়েছিল, সেটিকেও আজকে রেস্টোর করা হলো। তারপরে কনস্টিটিউশনের 7 ক এবং 7 খ, যার মাধ্যমে সংবিধানের কিছু বিধানকে অপরিবর্তনীয় করে ফেলা হয়েছিল এবং সেগুলোকে তিনি বলেছেন এটি কখনোই গ্রহণযোগ্য না, এটাকে বাতিল করেছেন। 7BA অংশ হিসেবে তিনি একটি বাতিল করেছেন, সেটি হলো তিনি বলছেন যে কনস্টিটিউশনে একটি বিধান যোগ করা হয়েছিল যেটা সাংবিধানিক রাষ্ট্রদ্রোহিতা নামে, সেই অংশগুলোকেও বাদ করে দিয়েছেন। আর একই সাথে তিনি বলেছেন যে সংবিধানের 44-এর 2 অনুচ্ছেদে হাইকোর্টের সমান্তরালভাবে নিম্ন আদালতে কিন্তু জুরিসডিকশন দিয়ে দেওয়া হয়েছিল। তিনি বলেছেন এইটাও সম্ভব নয়, কারণ এটা বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, এই জন্য তিনি এটাকেও বাদ করে দিয়েছেন। এর বাইরে যে সমস্ত বিধান সংবিধানে অ্যাড করা হয়েছিল পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে, এগুলোকে আদালত বলেছেন পরবর্তীতে নির্বাচিত পার্লামেন্ট এসে যে অংশগুলোকে ভালো মনে করবে সেগুলোকে রাখবে, যে অংশগুলোকে ভালো মনে করবে না পার্লামেন্টের উপর ছেড়ে দিয়েছেন। এই 3 তরফা রায় আজকে ঘোষণা হয়েছে। এর হ্যাঁ, উনি বলেছেন আমাদের কনস্টিটিউশনের মূল প্রিন্সিপাল হলো উই, নট আই, উই দ্য পিপল, পিপলের ইচ্ছাই সর্বোচ্চ ইচ্ছা। আর্টিকেল 7 বলা আছে যে জনগণই হলো উইল অফ দি এক্সপ্রেশন, যে জনগণের এক্সপ্রেশন যেটা হবে এটাই সর্বোচ্চ আইন, এবং তিনি বলছেন এই জন্য পার্লামেন্ট প্রয়োজন হয়। আমাদের কনস্টিটিউশনে আইয়ের কোনো বিধান নাই, বিধান হলো উই, আমরা জনগণ। বলেছেন যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে মৌলিক কাঠামোটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। উনি বলছেন যে কনস্টিটিউশনে বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন নামে একটা ডক্ট্রিন আছে। বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন হলো এমন ডক্ট্রিন যেগুলোকে পার্লামেন্ট চাইলেও কিছু বিষয়কে সংশোধন করতে পারবে না, পরিবর্তন করতে পারবে না। তিনি বলেছেন পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এমন কিছু পরিবর্তন আনা হয়েছে যেখানে সংবিধানের যে ফেব্রিক, এই ফেব্রিককে নষ্ট করে দেওয়া হয়েছে। যেমন বলা হয়েছে এখানে যে 7 কতে 7 খতে যে এগুলো কোথাও চ্যালেঞ্জ করা যাবে না। তিনি বলছেন যে যদি সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন, দেশের সার্বভৌমত্ব বিনষ্ট হয়, তাহলে অবশ্যই এগুলোকে আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে, এবং সুপ্রিম কোর্ট ইজ দ্য গার্জিয়ান অফ দ্য কনস্টিটিউশন। সুপ্রিম কোর্টের দায়িত্ব হলো সংবিধান ব্যাখ্যা দেওয়া। পার্লামেন্টও যদি বলে যে সুপ্রিম কোর্ট ব্যাখ্যা দিতে পারবে না, তাহলে এটাও গ্রহণযোগ্য হবে না। এক্ষেত্রে তিনি বলছেন বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনকে ভায়োলেট করা হয়েছে, উইল অফ দ্য পিপলকে নেগেট করা হয়েছে। সবচাইতে ইম্পর্টেন্ট কথা বলছেন, গণতন্ত্র হলো আমাদের সংবিধানের মৌলিক কাঠামো, আর কেয়ারটেকার গভর্নমেন্ট বলছেন সংবিধানের মৌলিক কাঠামোতে রূপান্তরিত হয়েছে। কেন? কারণ কেয়ারটেকার গভর্নমেন্ট ছাড়া ফ্রি, ফেয়ার, ইম্পার্শিয়াল ইলেকশন করা যায় না, আর যেহেতু ফ্রি, ফেয়ার, ইম্পার্শিয়াল ইলেকশন করা যায় না, ডেমোক্রেসি এনশিওর করা যায় না। এই জন্য তিনি বলছেন